বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের এই ক্লাসটি আমাদের পূর্ববর্তী ক্লাস অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য যেটি ছিল শ্রমবাজার এবং সামগ্রিক যোগান রেখা, তারই ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় লেকচার। আজকে আমরা মূলত আমাদের বিগত ক্লাসে যেখানে শেষ করেছি তারপর থেকে আলোচনা শুরু করব। আমাদের সর্বশেষ ক্লাসে আমরা সামগ্রিক যোগান রেখা এবং এর বিভিন্ন আকৃতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই মৌলিক ধারণাগুলোর সাহায্যে কীভাবে সরকার বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বা পলিসি মেজার্স গ্রহণ করে এবং কোন বিষয়গুলো বিবেচনা করে কী ধরনের সিদ্ধান্ত নেয় সেই সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং এই আলোচনাগুলোকে বাস্তব প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত করার জন্য আমরা বর্তমান যে সমস্যা আমরা মুখোমুখি হয়েছি কোভিড-19 সেটা নিয়ে আলোচনা করব। কারণ কোভিড-19 একটি স্বাস্থ্যগত সমস্যা, যেমন তার সাথে সাথে এটি একটি অর্থনৈতিক সমস্যা হিসেবেও পরিগণিত হচ্ছে এবং এটা এত বড় একটি সমস্যা হিসেবে পরিগণিত হচ্ছে যার প্রবলতা আমরা কিছুক্ষণের মধ্যে ব্যাখ্যা করব। কোভিড-19 এর আবির্ভাবের পরেই আমরা মূলত সোশ্যাল ডিস্টেন্সিং, লকডাউন, কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের মতো শব্দগুলোর সাথে পরিচিত হয়েছি। কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে লকডাউন, কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের ফলে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য, গণসেবা, ব্যবসায়িক এবং বিনিয়োগ কর্মকাণ্ডগুলো ব্যাহত হচ্ছে, যার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে, স্বাভাবিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। IMF কর্তৃক 2020 সালের এপ্রিল মাসে এবং ফোকাস ইকোনমিক্সেরও একই সময়ে প্রকাশিত দুটি প্রতিবেদনে বলা হয়েছে যে কোভিড-19 প্রভাবে 2020 সালে বৈশ্বিক অর্থনীতি 3% বা তারও বেশি হারে সংকুচিত হতে পারে, অর্থাৎ প্রবৃদ্ধির হার 3% বা তারও বেশি হারে হ্রাস পেতে পারে, যা 2008-09 অর্থ বছরের যে অর্থনৈতিক সংকট ছিল সেটাকেও ছাড়িয়ে যাবে। মহামন্দার পর এত স্বল্প সময়ে, 1930 সালের মহামন্দার পর এত স্বল্প সময়ে অর্থনীতির এত বৃহৎ সংকোচন লক্ষ্য করা যায়। এবং বাংলাদেশ এবং এশিয়ার উন্নয়নশীল দেশ সম্পর্কে IMF বলেছে যে এশিয়াতে অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্যতে নেমে আসবে এবং বাংলাদেশ ইতিমধ্যেই এর প্রভাব লক্ষ্য করতে পারছে। যেমন বলা হচ্ছে যে বাংলাদেশে RMG খাত ইতিমধ্যেই $6 বিলিয়ন রপ্তানি হারিয়েছে এবং বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশে যদি প্রতি 10 লক্ষ টাকার সমপরিমাণের আভ্যন্তরীণ চাহিদা হ্রাস পায়, সেক্ষেত্রে শুধুমাত্র সেবা খাতেই 125টি নতুন বেকারত্বের সৃষ্টি হবে বা 125 জন নতুন বেকার বৃদ্ধি পাবে, যেখানে বাংলাদেশের মতো দেশে প্রায় 50 মিলিয়নেরও বেশি শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত রয়েছে। আমরা বুঝতেই পারছি যে কোভিড-19 নিয়ে আজকে আলোচনা আমরা কেন করতে যাচ্ছি, কারণ কোভিড-19 নিয়ে আলোচনা করার মাধ্যমেই আমরা সরকারের যে নীতিগুলো নিচ্ছে সেই নীতিগুলো এবং নীতিগুলোর কার্যকারিতা সম্পর্কে আমরা জানতে পারবো। এবং পাশাপাশি আমরা যে বিষয়গুলো ইতিমধ্যে জেনেছি যে সামগ্রিক চাহিদা কী, সামগ্রিক যোগান কী এবং সামগ্রিক যোগান এবং চাহিদা কীভাবে প্রভাবিত হয়, এই বিষয়গুলো আসলেই ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সে বিষয়ের সময় জানতে পারবো। তো অর্থনীতির মন্দা দূরীকরণে বা এই করোনা পরিস্থিতিকে উত্তরণের জন্য মূলত 3টি ভিন্ন মতবাদ রয়েছে, যে মতবাদগুলো বিভিন্ন দেশে সরকার অনুসরণ করে থাকে এবং অনুসরণ করতে পারে। সেই 3টি মতবাদকে আমরা বলতে পারি যে প্রথমে হচ্ছে পূর্ণ নিয়োগ ভারসাম্য, বা যেটাকে বলা হয় ক্লাসিক্যালদের ধারণা, ক্লাসিক্যালদের ফুল এমপ্লয়মেন্ট মডেল। এটা দ্বারা আমরা এটাকে অনুসরণ করে আমরা এই আগত বা চলমান যে করোনা পরিস্থিতির কারণে মন্দা তৈরি হয়েছে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার প্রয়াস করতে পারি। অথবা আমরা যোগান দিকের অর্থনীতি বা সাপ্লাই সাইড ইকোনমিক্স ব্যবহার করেও এই সমস্যাকে সমাধান করার চেষ্টা করতে পারি বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি। এবং 3 নম্বরে কোনো দেশের সরকার চাইলে অপূর্ণ নিয়োগ ভারসাম্যকে ব্যবহার করেও বা কেন্দ্রের তত্ত্ব এই সমস্যার সমাধান করার চিন্তা করতে পারে। অর্থাৎ মন্দাবস্থা দূর করার জন্য বা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য 3টি ভিন্ন মতবাদ রয়েছে। এই 3টা যে কোনো দেশের সরকার গ্রহণ করতে পারে, কিন্তু কথা হচ্ছে কোনটি কতটুকু কার্যকরী সেটার উপর নির্ভর করবে যে আমরা আসলে কোনটা গ্রহণ করতে চাচ্ছি বা কোনটা গ্রহণ করতে চাচ্ছি না। তো কোনটা কতটুকু কার্যকরী এবং কোন ধরনের নীতি নেওয়া তার আগে জানার আগে আমরা এই মতবাদগুলোকে সেই সম্পর্কে ধারণা নিই। হ্যাঁ, পূর্ণ নিয়োগ সম্পর্কে আমার ইতিমধ্যেই বেশ কিছু ধারণা আছে। পূর্ণ নিয়োগ মডেলটা মূলত ক্লাসিক্যালদের পূর্ণ নিয়োগ ধারণার উপর ভিত্তি করে গঠিত এবং পূর্ণ নিয়োগ ধারণায় বলা হচ্ছে যে কোনো দেশে যত ধরনের সম্পদ রয়েছে সেই সকল সম্পদের বা সেই সকল উপকরণগুলো পূর্ণ দক্ষতার সাথে উৎপাদন কাজে নিয়োজিত হলেই সেটাকে মূলত বলা হবে
পূর্ণ নিয়োগ, পূর্ণ দক্ষতার সাথে। যখন অর্থনীতি পূর্ণ নিয়োগ থাকে তখন বলা হয়ে থাকে যে অর্থনীতির সকল উপকরণ পূর্ণ দক্ষতার সাথে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তার মানে এই অবস্থায় যে পরিমাণ উৎপাদন হচ্ছে তা উৎপাদনের সর্বোচ্চ স্তর, অতিরিক্ত কোনো কিছু উৎপাদন করার কোনো সুযোগ নাই, সুতরাং উৎপাদন বাড়ানোরও কোনো সুযোগ নাই। কারণ পূর্ণ নিয়োগ হচ্ছে এমন অবস্থা যে অবস্থায় অর্থনীতির সর্বোচ্চ বা ফুল এমপ্লয়মেন্ট লেভেলে আছে এবং তার যে সম্ভাব্য উৎপাদন সেই সম্ভাব্য উৎপাদনই করছে, অতিরিক্ত উৎপাদন করার কোনো সুযোগ নাই। এবং একটা দেশের অর্থনীতি সবসময় এই অবস্থাতেই থাকতে চায়। তো ক্লাসিক্যালরা পূর্ণ নিয়োগ বলতে শ্রমের নিয়োগকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, যেটা আমরা এখানে বলেছি যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা নিয়োগ বলতে শুধুমাত্র শ্রমের নিয়োগকে বুঝিয়ে থাকেন। এবং তারা পূর্ণ নিয়োগ বলতে শূন্য বেকারত্বকে যেমন বুঝান, তারা সহনীয় মাত্রার বেকারত্বকেও বুঝিয়ে থাকেন। সহনীয় মাত্রার বেকারত্ব বলতে 5% বা 10% বেকারত্ব অর্থনীতিতে স্বাভাবিক বেকারত্ব ধরা হয়ে থাকে। এই পরিমাণ বেকারত্ব থাকলেও অর্থনীতিতে শূন্য বেকারত্ব বলা যেতে পারে। এটাকে এরকম বেকারত্ব থাকলে যেটাকে পূর্ণ নিয়োগ অবস্থা বলা যেতে পারে। তো ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করেন যে অর্থনীতিতে যদি মন্দাবস্থা দেখা যায় তাহলে আমাদের অর্থনীতিকে হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। অর্থাৎ যে করোনা পরিস্থিতিতে যদি বেকারত্ব দেখা যায়, উৎপাদন কমে যায়, সামগ্রিক চাহিদা কমে যায়, তাহলে এই অবস্থাতেও অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। তার মানে একটি মতবাদ হচ্ছে যে অর্থনীতিকে স্বয়ংক্রিয়ভাবে চলতে দিতে হবে, যেটা ক্লাসিক্যালের ধারণা। যদি অর্থনীতি স্বয়ংক্রিয় চলতে দেয় তাহলেই অর্থনীতি পূর্ণ নিয়োগে পৌঁছাবে। তাহলে আমরা তিনটা মতবাদের প্রথম মতবাদ হচ্ছে পূর্ণ নিয়োগ মতবাদ। সেখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি অর্থনীতি পূর্ণ নিয়োগ স্বয়ংক্রিয়ভাবেই পৌঁছাবে, যেখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। কেন ক্লাসিক্যাল এই ধরনের মতবাদ কেন রাখেন? তারা বলেন যে অর্থনীতিতে যখন মন্দাবস্থা বিরাজ করে, তার মানে অর্থনীতিতে যথেষ্ট পরিমাণ উৎপাদন হচ্ছে না, সবাই কর্মে নিয়োজিত নয়, তার মানে অর্থনীতিতে বেকারত্ব বিদ্যমান। এই অবস্থায় অর্থনীতিতে শ্রমের যোগান বেড়ে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাথমিক অবস্থায় এখানে আমরা দেখতে পাচ্ছি আমার শ্রমের যোগান ছিল NS। যদি বেকারত্ব থাকে তাহলে বেকারত্ব NS থেকে বৃদ্ধি পেয়ে NS প্রাইম হয়ে যাবে, অর্থাৎ শ্রমের যোগান বেড়ে যাবে, অর্থাৎ শ্রমের যোগান রেখা ডান দিকে স্থান করবে। যখন বেকারত্ব বেশি থাকে, শ্রমের যোগান বেশি থাকে, তার মানে চাহিদার তুলনায় যোগান বেড়ে গিয়েছে। দেখো এখানে চাহিদার কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই, চাহিদার তুলনায় যোগান বেড়ে গিয়েছে। তখন স্বাভাবিকভাবে আর্থিক মজুরি কমে যাবে, কারণ চাহিদা কম, যোগান বেশি, বেশি বেশি শ্রমিক বাজারে ঘুরে বেড়াচ্ছে, তারা কর্মসংস্থান পাচ্ছে না। এই অবস্থায় যেহেতু শ্রমের যোগান বেশি, তার মানে কম মজুরিতেই বেশি শ্রমিক পাওয়া যাবে, অর্থাৎ চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে মজুরি পাওয়া যাবে আর আর্থিক মজুরি সেটা অবশ্যই কমে যাবে আগের তুলনায়। এবং আর্থিক মজুরি কমে গেলে ক্লাসিক্যালরা বলতে চান যে মজুরি যেহেতু কম তাহলে উৎপাদন ব্যয়ও কম, যেহেতু উৎপাদন ব্যয় কম তাহলে দামও কমে যাবে। এবং তারা মনে করতেন যে দাম যে হারে কমবে আর্থিক মজুরি তার থেকে অধিক হারে কমবে। তার মানে দাম বেশি হারে কমবে, আর্থিক মজুরি কম হারে কমবে, দুটাই কমবে। তো দাম যদি অধিক হারে কমে এবং আর্থিক মজুরি যদি কম হারে কমে, এই অবস্থায় আমার প্রকৃত মজুরি কমে যাবে। তো যেহেতু প্রকৃত মজুরি কমে যাবে, স্বাভাবিকভাবে মজুরি কম মানে কর্মসংস্থান বেশি হবে, নিয়োগ বেশি হবে, এবং নিয়োগ যদি বেশি হয় স্বাভাবিকভাবে অর্থনীতি মন্দাবস্থা থেকে উত্তরণ ঘটে, উৎপাদন বৃদ্ধি পাবে। মন্দাবস্থা উত্তরণ ঘটবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। তার মানে মন্দাবস্থায় কোনো ধরনের হস্তক্ষেপের প্রয়োজন হয় নাই। মন্দাবস্থা মানে বেকারত্ব বৃদ্ধি পাবে, শ্রমের যোগান ডান দিকে বেড়ে যাবে, NS থেকে NS প্রাইম। এই অবস্থায় দেখা যাবে যে প্রকৃত মজুরি হ্রাস পাবে, এ থেকে বিতে চলে গেছে, প্রকৃত মজুরি WPG থেকে WP1 হয়ে গেছে, প্রকৃত মজুরি হ্রাস পাবে। হ্রাস পাওয়ার কারণে নিয়োগ বেড়ে যাবে, এবং নিয়োগ বাড়া মানেই উৎপাদন বৃদ্ধি পাওয়া। অর্থাৎ এই ধরনের পরিস্থিতিতে মন্দাবস্থা দূর করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ক্লাসিক্যালদের মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ না করা। কী করতে হবে? হস্তক্ষেপ করা যাবে না, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্য থাকবে, মুক্ত বাণিজ্য হতে দিতে হবে। তাহলে স্বাভাবিকভাবে মুক্ত বাণিজ্য হলেই অটোমেটিক্যালি যেখানে আমার চাহিদা আছে সেখানের জন্য আমি উৎপাদন করব, নিয়োগ বাড়বে। ঠিক আছে, এভাবে স্বাভাবিকভাবে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে। এবং যদি মুক্ত বাণিজ্য বাড়ে, মুক্ত বাণিজ্য বিদ্যমান থাকে, এই অবস্থার সাথে আমাদের আরও কিছু মজার বিষয় থাকবে। সেটা হচ্ছে যে আমরা যেটা বলেছি যে আর্থিক মজুরি কমছে, প্রকৃত মজুরি কমছে, দাম স্তর কমছে, অর্থাৎ মজুরি এবং মূল্য নমনীয় হবে। মজুরি মূল্য কমতেও পারে, মজুরি মূল্য বাড়তে পারে, অর্থাৎ বাজারের সুদের হার মজুরি এবং মূল্য নমনীয় থাকবে। এবং অবশ্যই পূর্ণবধিকতা থাকতে হবে। এগুলো ক্লাসিক্যাল থিওরির সবচেয়ে বেসিক বা ফান্ডামেন্টাল কিছু প্রপার্টিস বা বৈশিষ্ট্য আমরা জানি। তো পুনর্মিক তত্ত্ব যে ক্লাসিক্যালের মতে যে অর্থনীতি যখন মন্দাবস্থা দেখা যাবে, আমাদের অর্থনীতিকে স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত, মুক্ত বাণিজ্য নিশ্চিত করা উচিত, পূর্ণবধিকতা নিশ্চিত করা উচিত, এবং এই অবস্থায় মজুরি ও মূল্যের এবং সুদের হার নমনীয়তা থাকলে স্বাভাবিকভাবে অর্থনীতি পুনরায় আবার মন্দাবস্থা থেকে উত্তরণ হবে।
কিন্তু এখানে মূল সমস্যাটা মূলত মজুরি এবং মূল্যের নমনীয়তা নিয়েই। আমরা জানি জন ম্যানার্ড কেইন্সের একটা তত্ত্ব আছে যে মজুরি এবং মূল্যের অনমনীয়তা, অর্থাৎ উনি বলেছেন, কেইন্স বলেছেন যে চাইলেই বাজারে মজুরিকে হ্রাস করা যায় না, তাই না? কিন্তু সেটার কাউন্টারে এই পিগো তার 1933 এবং 1941 সালে প্রকাশিত দুটি বই, থিওরি অফ এমপ্লয়মেন্ট এবং এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়ামে বলেছেন বাজারে যখন বেকারত্ব থাকবে তখন শ্রমিকরা বেকার থাকার তুলনায় কম মজুরিতে কাজ করতে রাজি হবে, অর্থাৎ কম মজুরি দিলেও তারা কাজ করতে রাজি হবে, তার মানে মজুরি এবং মূল্যের নমনীয়তা বিদ্যমান থাকে। এবং ক্লাসিক্যালরা কেইন্সের এই তত্ত্বের এগেনস্টে আরও বলেন যে কেইন্সের তত্ত্ব অনুযায়ী তারা বলেন যে আমরা জানি যে দীর্ঘকালে ক্লাসিক্যালদের মতে আমার সামগ্রিক যোগান রেখা কী হয়, লম্বকের সমান্তরাল, যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সেটা হচ্ছে দীর্ঘকালে সামগ্রিক যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এবং মন্দাবস্থা দূর করার জন্য কেইন্স মূলত বলেছেন যে চাহিদা বাড়াতে হবে, কার্যকরী চাহিদা বাড়াতে হবে। আমরা এটাতে সামনে আরও আসবো। তো তারা বলেছে যদি দীর্ঘকালে সামরিক যোগানের লম্বকের সমান্তরাল হয়, এই অবস্থায় আমি মন্দা দূর করার জন্য সামগ্রিক চাহিদা বৃদ্ধি করলেও এডি থেকে এডি নট থেকে এডি ওয়ানে বৃদ্ধি করলেও শুধুমাত্র দাম স্তরে বৃদ্ধি পাচ্ছে, P0 থেকে P0। দেখতে পাচ্ছ তোমরা যে আমরা কার্যকরী চাহিদা বৃদ্ধি করলাম, সামগ্রিক চাহিদা বাড়ালাম এডি থেকে এডি নট থেকে এডি ওয়ান, কিন্তু যেহেতু আমি পূর্ণ নিয়োগে আছি, সকল উপকরণ তার সম্পূর্ণ উৎপাদন ক্ষমতা উৎপাদন করছে, সেই অবস্থায় আমার উৎপাদন বাড়ার কোনো সুযোগ নাই। এই অবস্থায় শুধুমাত্র কী বাড়বে, দাম স্তর বাড়বে। তো শুধুমাত্র যদি দাম স্তর বাড়ে তাহলে অর্থনীতির প্রকৃত কোনো লাভ হচ্ছে না। তো এই জন্য ক্লাসিক্যালরা কেইন্সের কার্যকরী চাহিদা তত্ত্ব, যেটা আমরা পড়াবো, সেটা বিরোধিতা করে তারা বলেন যে মূলত আমাদের চাহিদা বৃদ্ধির দিকে নয়, আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত সামগ্রিক যোগান বৃদ্ধির দিকে। আমাদের অধিক মনোযোগ দেওয়া কিসে, সামগ্রিক যোগান বৃদ্ধির দিকে। অর্থাৎ ক্লাসিক্যালদের মূল মনোযোগ ছিল মূলত যোগান বৃদ্ধি করা। যদি যোগান বৃদ্ধি করা যায় তাহলেই মূলত পূর্ণ নিয়োগ ভারসাম্য পৌঁছানো যায়। এই যোগান বৃদ্ধির মতবাদ থেকেই যোগান দিকের অর্থনীতির ধারণা এসেছে। অর্থাৎ পূর্ণ নিয়োগ ভারসাম্যের একটু পরিবর্তিত রূপই হচ্ছে যোগান দিকের অর্থনীতি। এই জন্যই আমরা ক্লাসিক্যাল অর্থনীতিবিদদেরকে বা ক্লাসিক্যাল অর্থনীতিকে যোগান অর্থনীতি বা যোগান দিকের অর্থনীতির প্যারেন্ট হিসেবে বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা একটু ভালো করে খেয়াল করি যে যেহেতু চাহিদা বৃদ্ধি করে যোগান বাড়ানো যাচ্ছে, শুধু দাম স্তর বাড়তে উৎপাদন বাড়ানো যাচ্ছে না, তো ক্লাসিক্যালদের একটা অংশ মনে করতেন যে এই অবস্থায় আমাদের সামরিক যোগান বৃদ্ধিতে মনোযোগ দেওয়া উচিত, এবং যদি আমরা পূর্ণ প্রতিযোগিতা এবং মজুরি অনিয়মিততা দূর করতে পারি তাহলে যোগান বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে মন্দাবস্থা দূর করা যাবে। আমরা কি বললাম, আমরা বললাম যে ক্লাসিক্যালরা মনে করতেন যে অর্থনীতিকে কোনো ধরনের হস্তক্ষেপ দরকার নাই, বেকারত্ব থাকলে এমনিতেই মজুরি কমে যাবে, মজুরি কমে গেলে নতুন শ্রমিক নিয়োগ হবে এবং আস্তে আস্তে উৎপাদনও বৃদ্ধি পাবে। তবে ক্লাসিক্যালদের থেকে একটু অ্যাডভান্স বা একটু মডার্ন ভার্সনে পরবর্তী সময়ে যে আলোচনা আসবে যোগান দিকের অর্থনীতি, তারা বলেছেন যে অ্যাকচুয়ালি সামগ্রিক যোগানকে বৃদ্ধি করলেই শুধুমাত্র আমার উৎপাদন বৃদ্ধি করা যাবে, এই অবস্থায় শুধুমাত্র সামগ্রিক চাহিদা বৃদ্ধি করে কোনো লাভ হবে না। এই যে মতবাদটা, সেই মতবাদ সেকেন্ড মতবাদটা ক্লাসিক্যালদের পরবর্তী মতবাদ, সেটাই হচ্ছে যোগান দিকের অর্থনীতি। যোগান দিকের অর্থনীতি কী বলতে চাচ্ছে, যোগান দিকের অর্থনীতি হচ্ছে অর্থনীতির ওই শাখা যে শাখা মূলত পণ্য বা সেবার উৎপাদনে নিয়োজিত উপাদানসমূহের পরিমাণ এবং গুণগত মান সম্পর্কে আলোচনা করে, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে যেটা আমরা ইতিমধ্যে বলেছি যে সম্ভাব্য বা প্রত্যাশিত উৎপাদন বাড়িয়ে দীর্ঘকালে সামগ্রিক যোগান বৃদ্ধি করা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি LARS1, অর্থাৎ দীর্ঘকালে সামগ্রিক যোগান রেখা এখান থেকে এখানে স্থানান্তরিত হয়েছে। সামগ্রিক যোগান বৃদ্ধি করা যাতে সম্ভাব্য বা প্রত্যাশিত উৎপাদন বৃদ্ধি করে যোগান রেখাকে ডান স্থানান্তর করা। এবং যদি আমি যোগান বৃদ্ধি করি তাহলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন বৃদ্ধি পাওয়া মানে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে না। তার মানে যোগান অর্থনীতির মূল লক্ষ্য হচ্ছে মুদ্রাস্ফীতিকে বৃদ্ধি না করে প্রবৃদ্ধি অর্জন করা, উৎপাদন বৃদ্ধি করা। এটাই হচ্ছে যোগান অর্থনীতির মূল আলোচনা, যার জন্য তারা শ্রম এবং মূলধনের উৎপাদনশীলতা বৃদ্ধির কথা বলেন, পেশাগত এবং ভৌগোলিক গতিশীলতার কথা বলেন, এবং প্রতিযোগিতা বৃদ্ধির কথা বলেন, যেগুলো মূলত ক্লাসিক্যালদের কথাই, ক্লাসিক্যালরা থেকেই যোগান ধারণা এসেছে। এবং তারা আরও বলেন যে যদি আমরা সামগ্রিক যোগান বৃদ্ধি করতে চাই, এই অবস্থায় আমাদের মূলধনের বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, গবেষণা এবং উন্নয়ন বাড়াতে হবে, এবং নতুন ব্যবসায় সম্প্রসারণ করতে হবে। যদি আমি নতুন ব্যবসায় সম্প্রসারণ করতে পারি, মূলধন বিনিয়োগ করতে পারি, গবেষণা করতে পারি, তাহলেই আমার উৎপাদন বাড়ানো যাবে, অর্থাৎ সামগ্রিক যোগানকে ডান দিকে স্থানান্তর করতে পারবে। তাহলে ক্লাসিক্যাল এবং যোগান দিকের অর্থনীতি পার্থক্য হচ্ছে এখানে। ক্লাসিক্যালরা বলেছে কোনো ধরনের হস্তক্ষেপের দরকার নেই, অটোমেটিকভাবেই পুনর্নিয়োগে পৌঁছে যাবে। এবং যোগান দিকের অর্থনীতি ক্লাসিক্যাল থেকে বলেছে না,
আমার অটোমেটিকভাবে পণ্য নিয়োগ অবস্থায় পৌঁছাবে না। যদি না পৌঁছায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই যোগান বৃদ্ধির দিকে মনোযোগ দিতে, চাহিদা না। তারা কৃষি কথা বলছে, যোগান বৃদ্ধির কথা বলছে। যদি যোগান বৃদ্ধি করতে পারি দীর্ঘকালে, তাহলেই মূলত আমার অর্থনৈতিক গতিশীলতা ফিরে আসবে, মন্দাবস্থা দূর হবে। কিন্তু এখানে একটু কিন্তু আছে। যোগান অর্থনীতিবিদদের একটা অংশ মনে করেন যে অর্থনীতিতে শুধুমাত্র যোগান বৃদ্ধি করলেই হবে না, সেই যোগানকে অ্যাবজর্ব করার মতো সামগ্রিক চাহিদাও থাকতে হবে, অর্থাৎ সামগ্রিক চাহিদাও বৃদ্ধি পেতে হবে। তারা মূলত বলেন যে যোগান দিকে সংস্কার প্রবৃদ্ধি অর্জন যথেষ্ট নয়। সেই যোগান দিকে যে অতিরিক্ত উৎপাদন সেটাকে অ্যাবজর্ব করার জন্য তার সাথে অবশ্যই উচ্চ স্তরের সামগ্রিক চাহিদা থাকতে হবে। যদি উচ্চ স্তরের সামগ্রিক চাহিদা থাকে, যেমন AD1, AD2, AD3, যোগান যেমন বৃদ্ধি পাচ্ছে দীর্ঘকালে LRS1 থেকে LRS2-তে, বা স্বল্পকালীন যোগান দেখা যেভাবে যোগান বৃদ্ধি পাচ্ছে, যোগান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি আমার সামগ্রিক চাহিদাও বৃদ্ধি পায়, শুধুমাত্র তখনই অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা দিবে। এই অবস্থায় যোগান দিকের অর্থনীতি কিন্তু কেইনসের তত্ত্বকে সম্পূর্ণ অগ্রাহ্য করে। কারণ কেইনস কিন্তু কাজের চাহিদার কথা বলেছেন, তাহলে যোগান দিকের অর্থনীতি আবার কেইনসেরকেও কিছুটা সাপোর্ট করে। বিষয়গুলো অনেকটা কানেক্টেড, বোঝা যাচ্ছে? যেমন আমরা প্রথমে বললাম যে ক্লাসিক্যালরা মনে করতেন যে অর্থনীতি থেকে মন্দাবস্থা দূর করার জন্য সরকারের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নাই, স্বয়ংক্রিয়ভাবেই অর্থনীতি পূর্ণনিয়োগে পৌঁছাবে। কিন্তু ক্লাসিক্যালদের থেকে একটু পরিবর্তিত ধারণা আসে যোগান দিকের। তারা বলেছেন যে অ্যাকচুয়ালি না, মন্দাবস্থা যদি দূর করতে হয় তাহলে সরকার শুধু বসে থাকলে হবে না, বরং আমাদের যোগান দিকের অর্থনীতিকে অনুসরণ করতে হবে, যোগান বৃদ্ধি করতে হবে। ঠিক আছে? তার মানে প্রথম কথা কোনো কাজ করতে হবে না, কিন্তু যোগান দিকের অর্থনীতি বলতে যোগান বৃদ্ধি করতে হবে। কিন্তু আবার যোগান দিকের অর্থনীতি থেকে আবার কথা আসছে যে শুধু যোগান বৃদ্ধি পেলেই হবে না, কার্যকরী চাহিদাও বৃদ্ধি পেতে হবে, কারণ তারা আবার কেইনসের কাছেই ফিরে যাচ্ছে, কারণ তারা কেইনসকে সম্পূর্ণ অগ্রাহ্য করে না। কিন্তু এখানে খেয়াল করো, তোমরা লিখেছি যে তবে জেভিসে এই যে কথা যে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেতে হবে, সেই কথার সাথে সম্পূর্ণ একমত ছিলেন না। উনি এই ধারণার সাথে একটু ভিন্ন মত প্রস্তাব করেন। জেভিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব যেটা আমরা জানি সেটা হচ্ছে জেভিসের মতে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, অর্থাৎ যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে। অর্থাৎ জেভিসের এই তথ্য যদি আমরা বিশ্বাস করি তাহলে যোগান দিকের অর্থনীতি সেলফ সাফিসিয়েন্ট। আমরা যদি যোগান বৃদ্ধি করতে পারি, বিনিয়োগ বাড়াতে পারি, তাহলে অটোমেটিকভাবে অর্থনৈতিক মন্দা চলে যাবে। যেমন যেটা উনি এখানে দেখিয়েছেন যে সাধারণভাবে অর্থনৈতিক ভারসাম্য আছে ই বিন্দুতে, সামগ্রিক সামগ্রিক সমান। এখন এই অবস্থা থেকে যদি আমি সামগ্রিক চাহিদা কোনো পরিবর্তন না করি, অর্থাৎ চাহিদা যদি বৃদ্ধি নাও পায়, আমি যদি অতিরিক্ত বিনিয়োগ করতে পারি, আমি যদি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি, শ্রমের গতিশীলতা থাকে, এই সকল ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যদি আমি বিনিয়োগ কর্মকাণ্ড বৃদ্ধি করে আমি যদি গবেষণার মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে যোগান বৃদ্ধি করতে পারি, তাহলে আমি কী দেখতে পাচ্ছি, অতিরিক্ত যোগান সৃষ্টি হয়েছে, AS0 থেকে AS1-এ চলে গিয়েছি আমি। এই অবস্থায় আমার আগের ভারসাম্য ই থেকে আমি সরে এসেছি, আমার যোগান বৃদ্ধি পাওয়ার কারণে মজুদ বেড়ে গেছে। আগে ছিল উৎপাদন Q0, এখন উৎপাদন Q1, এবং যেহেতু অতিরিক্ত উৎপাদন হয়েছে, এই অতিরিক্ত উৎপাদন অপেক্ষিত থাকবে না, নতুন ভারসাম্য অনুযায়ী আমার দাম স্তর P1-এ নেমে আসবে। এই যোগান কিন্তু অপেক্ষিত থাকবে না, যেহেতু যোগান বেড়েছে সে অবস্থায় এই যোগান বিক্রি হবে, কিন্তু কম দামে বিক্রি হবে, তার মানে যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করছে। তাহলে বিষয়টা দাঁড়ালো এমন, ক্লাসিক্যালদের মতে অর্থনীতির কোনো হস্তক্ষেপ দরকার নেই, অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবেই পূর্ণনিয়োগে পৌঁছাবে। কিন্তু যোগান দিকের অর্থনীতি অনুযায়ী অর্থনীতিতে আমাকে অনিয়মিততা দূর করতে হবে, প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। যদি অনিয়মিততা এবং প্রতিযোগিতা নিশ্চিত করতে পারি আমি, দূর করে প্রতিযোগিতা নিশ্চিত করতে পারি আমি, তাহলে অর্থনীতিতে নতুন ধরনের বিনিয়োগ, নতুন ধরনের গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে যদি যোগানকে বৃদ্ধি করা যায়, তাহলে অর্থনীতি মন্দাবস্থায় দূর করতে পারে। অর্থনীতিতে উৎপাদন অব্যাহত রাখতে হবে, উৎপাদন বন্ধ করা যাবে না। প্রথম কথা ছিল ক্লাসিক্যালদের কথা অনুযায়ী যে অর্থনীতি কোনো হস্তক্ষেপ দরকার নাই, কিন্তু যোগান দিকের অর্থনীতি অনুযায়ী যে অর্থনীতি উৎপাদন অব্যাহত রাখতে হবে। যদি উৎপাদন অব্যাহত রাখা যায় তাহলে অর্থনীতি মন্দাবস্থা থেকে বের হয়ে আসবে। এই অবস্থায় কেউ কেউ মনে করে যে চাহিদা বৃদ্ধি করা উচিত, কেউ কেউ মনে করে চাহিদা বৃদ্ধি না করে, যেমন যে বিষয়ে মনে করে চাহিদা বৃদ্ধি না করেও শুধুমাত্র যোগান বৃদ্ধির মাধ্যমেই মন্দাবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি সবাই। তাইলে যোগান দিকের তত্ত্বের মূল কথা হচ্ছে দীর্ঘকালে সামগ্রিক যোগান রেখা লম্বকে সমান্তরাল হলেও যদি আমরা কর নীতি, নিয়োজন নীতি এবং অর্থনীতির মাধ্যমে সামগ্রিক যোগানকে বৃদ্ধি করতে পারি, দানে স্থানান্তর করতে পারি, এই অবস্থায় চাহিদা বৃদ্ধি না করেও আমরা চাইলে উৎপাদন বাড়াতে পারবো, অর্থাৎ মন্দাবস্থা থেকে বের হয়ে আসতে পারবো।
তার মানে এই জন্য আমাদের তিনটা নীতি ব্যবহার করে। যোগান দিকের নীতির ভিত্তি হচ্ছে তিনটা: কর নীতি, নিয়ন্ত্রণ নীতি এবং আর্থিক নীতি। কর নীতির মূল বক্তব্য হচ্ছে মূলত কর হ্রাস করতে হবে। যদি কর হ্রাস করি, উৎপাদনের উপর কর হ্রাস করি, আমরা পরোক্ষ কর হ্রাস করি, আমরা ব্যবসা প্রতিষ্ঠানের উপর মুনাফার কর হ্রাস করি, আমরা যদি কর হ্রাস করি তাহলে ব্যবসা প্রতিষ্ঠান বেশি বেশি বিনিয়োগ করতে পারবে, উৎপাদনে আগ্রহী হবে এবং তারা সামগ্রিক যোগান বৃদ্ধি করবে। এবং নিয়ন্ত্রণ নীতি কী হবে? যে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না, সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সরকারের কাজ হবে শুধুমাত্র বাজারে অনমনীয়তা যাতে না থাকে, সেক্ষেত্রে সরকার কী করতে পারে? সরকার ট্রেড ইউনিয়নগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, যাতে তারা জোর করে মজুরি হ্রাস করাটাকে বন্ধ করে না রাখে। সেটা যদি মজুরি হ্রাস করে বন্ধ না রাখে তাহলে মজুরি অনমনীয় হবে না, মজুরি নমনীয় হবে, দামস্তর নমনীয় হবে। তাহলে দামস্তর নমনীয় হলে দামস্তর হ্রাস পেলে আমার অতিরিক্ত যোগানটা বিক্রি হয়ে যাবে। ঠিক আছে? এবং আর্থিক নীতির মাধ্যমে, আর্থিক নীতি মানে হচ্ছে যদি আমার অর্থনীতিকে অতিরিক্ত যোগান করতে চাই, উৎপাদন বৃদ্ধি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের প্রণোদনা দিতে হতে পারে। আর্থিক নীতির মাধ্যমে সেই মানি সাপ্লাই বৃদ্ধি করে আমি সেই প্রণোদনা দিতে পারি। মানি সাপ্লাই বৃদ্ধি করে আমি দামস্তর হ্রাস করে উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা করতে পারি। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের দুটো তত্ত্ব। প্রথমটা ছিল আমাদের ক্লাসিক্যাল তত্ত্ব, অর্থাৎ পূর্ণনিয়োগ তত্ত্ব, যেখানে কোদের হস্তক্ষেপ প্রয়োজন নেই। ক্লাসিক্যালদের থেকেই পরবর্তী এসেছে আমাদের চাহিদা দিকে নীতি, যেখানে বলেছে যে আমাকে মন্দাবস্থা থেকে বের হতে গেলে অবশ্যই উৎপাদন অব্যাহত রাখতে হবে, এবং উৎপাদন অব্যাহত রাখার জন্য আমাকে কর নীতি, নিয়ন্ত্রণ, আর্থিক নিয়ে উৎপাদন অব্যাহত যোগান বৃদ্ধি করতে হবে, এবং যোগান যদি বৃদ্ধি করি তাহলে মন্দাবস্থা কেটে যাবে। তাহলে প্রথম, দ্বিতীয় গেল, আমরা তৃতীয়টাতে আসি। তৃতীয়টা হচ্ছে আমার অপরিনিয়োগ ভারসাম্য, যেটা হচ্ছে কেইনসীয় তত্ত্ব। কেইনস ক্লাসিক্যালদের এবং সাপ্লাই সাইড ইকোনমিদের তত্ত্বকে অগ্রাহ্য করেন বা তাদের তত্ত্বের সমালোচনা তুলে ধরেন। উনি বলেন যে ক্লাসিক্যালদের যে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণনিয়োগ অর্জিত হওয়া এবং সাপ্লাই সাইড ইকোনমিকদের মন্দাবস্থা দূরীকরণে চাহিদার পরিবর্তে যোগানের দিকে অধিক মনোযোগ দেওয়া, এই দুটাই হচ্ছে মূলত সীমাবদ্ধতা রয়েছে। উনি বলেন যে ক্লাসিক্যালরা যে কথা বলেন যে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মাধ্যমে ভারসাম্য হয়, যেটা সেটা পূর্ণনিয়োগ ভারসাম্য, এটা অ্যাকচুয়ালি সবসময় সত্য না। অর্থাৎ সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মাধ্যমে যে ভারসাম্য অর্জিত হবে তা সবসময় পূর্ণনিয়োগ ভারসাম্য নাও হতে পারে। সেটা কী হতে পারে? সেটা অপূর্ণনিয়োগ ভারসাম্য হতে পারে। যদি বাজারে চাহিদার ঘাটতি থাকে তাহলে এই ধরনের অপূর্ণনিয়োগ ভারসাম্য অর্জিত হতে পারে। আমরা একটু করে চিত্র ছাড়িয়ে দেবো। কারণ আমাদের এখন যে করোনা পরিস্থিতি, এই অবস্থায় মানুষের আয় কমে গেছে, আয় সীমাবদ্ধ হয়ে গেছে। এই আয় সীমাবদ্ধ অবস্থায় মানুষের চাহিদা কমে যাবে। চাহিদা কমে গেলে এই কম চাহিদা অনুযায়ী উৎপাদনও কমে যাবে, এবং চাহিদা কম, উৎপাদনও কম, এই অবস্থায় সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হয়ে কিন্তু ভারসাম্য হতে পারে। তার মানে এই না এই ভারসাম্য পূর্ণনিয়োগ ভারসাম্য। এটাই হচ্ছে কেইনসের কথা। উনি বলতে যাচ্ছেন এই ধরনের ভারসাম্য অপূর্ণনিয়োগ ভারসাম্য হতে পারে। উনি বলেছেন এই ধরনের অপূর্ণনিয়োগ ভারসাম্য যদি দূর করতে হয় তাহলে আমাদের সামগ্রিক চাহিদা বৃদ্ধি করতে হবে, কার্যকরী চাহিদা বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা তিনটা ডাইমেনশন দেখতে পাচ্ছি। প্রথম ডাইমেনশন পূর্ণনিয়োগ ভারসাম্য, যেখানে কোনো হস্তক্ষেপ দরকার নেই। সেকেন্ড ডাইমেনশন যোগান দিকের অর্থনীতি, যেখানে যোগান বৃদ্ধি করতে হবে, যোগান বৃদ্ধি করে উৎপাদন কন্টিনিউ রাখলেই মন্দাবস্থা দূর হবে। কিন্তু এখানে আবার কেইনস বলছেন যে এখানে আসলে যোগানের তুলনায় চাহিদার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত, সামগ্রিক চাহিদা বৃদ্ধি করতে হবে। কীভাবে করা যেতে পারে সামগ্রিক চাহিদা বৃদ্ধি? কেইনসের মতে, কেইনস বলছে যে সামগ্রিক চাহিদার দুটো নির্ভর আছে, একটা হচ্ছে ভোগ প্রবণতা আর একটা হচ্ছে বিনিয়োগ ব্যয়, প্রান্তিক ভোগ প্রবণতা এবং বিনিয়োগ ব্যয়। এখন কেইনসের মতে দীর্ঘকালে প্রান্তিক ভোগ প্রবণতা স্থির, অর্থাৎ একজন ব্যক্তি দীর্ঘমেয়াদে যে হারে ভোগ করেন বা যে টেন্ডেন্সি থাকে তার ভোগ করার, সেই ভোগ প্রবণতা স্থির থাকে। হঠাৎ করে পলিসি মেকিংয়ের মাধ্যমে কোনো প্রণীত করে ভোগের প্রবণতা পরিবর্তন করা যায় না। তাহলে সামগ্রিক চাহিদা দুটো নির্ধারক, একটা হচ্ছে ভোগ প্রবণতা আর একটা হচ্ছে বিনিয়োগ ব্যয়। যেহেতু ভোগকে আমি প্রভাবিত করতে পারছি না, তাহলে আমি কি প্রভাবিত করতে পারবো? বিনিয়োগকে প্রভাবিত করতে পারবো। তাহলে সামগ্রিক চাহিদার দুটি নির্ধারক ভোগ প্রবণতা এবং বিনিয়োগ ব্যয়, সি এবং আই। যেহেতু দীর্ঘকালে গড় ভোগ প্রবণতা স্থির, তার মানে ভোগ প্রবণতা পরিবর্তন করা যাবে না, এই অবস্থায় আমাকে প্রভাবিত করতে হবে বিনিয়োগ ব্যয়কে। অর্থাৎ বিনিয়োগ বাড়ালে সামগ্রিক চাহিদা বাড়বে। আমরা খুব ভালো করে জানি যে সামগ্রিক চাহিদা এডি ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি। সি হচ্ছে বিনিয়োগ, ভোগ প্রবণতা যেহেতু পরিবর্তন করতে পারছি না, তাহলে এডি বৃদ্ধি করতে গেলে আমাকে অবশ্যই আয় বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। কেইনস বলছেন বিনিয়োগ আবার দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটি হচ্ছে সুদের হারের উপর আর হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। বিনিয়োগ এবং সুদের হার সম্পর্ক হচ্ছে আমরা জানি ঋণাত্মক। যদি সুদের হার বেশি হয় বিনিয়োগ কম হবে, সুদের হার কম হয় তাহলে বিনিয়োগ বেশি হবে। কিন্তু এখানেও আরেকটা প্রবলেম বের করছেন। উনি বলেছেন যে ক্লাসিক্যালরা যেরকম মনে করে যে দীর্ঘকালে মজুরি,
মূল্য এবং সুদের এগুলো নমনীয়, অ্যাকচুয়ালি দীর্ঘকালে এগুলো নমনীয় না। তারল্যফাত আছে, কী ফাত আছে? তারল্যফাত আছে। তারল্যফাতের কারণে সুদের হার নমনীয় হয় না। তার মানে বিনিয়োগের দুটি নির্ধারক থাকা সত্ত্বেও, সুদের হার এবং মূলধনের প্রান্তিক দক্ষতা থাকা সত্ত্বেও সুদের হার স্থির। যেহেতু সুদের হার স্থির, এই অবস্থায় বিনিয়োগ শুধুমাত্র নির্ভর করে মূলধনের প্রান্তিক দক্ষতা। মূলধনের প্রান্তিক দক্ষতা কি? মূলধনের প্রান্তিক দক্ষতা হচ্ছে যে অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের মাধ্যমে অতিরিক্ত কি আয় পাওয়া যায়। অর্থাৎ আমি যদি একটা মেশিন কিনি বা আমি যদি একটা নতুন ধরনের বিনিয়োগ করি, এই বিনিয়োগের মাধ্যমে আমি অতিরিক্ত কী পরিমাণ আয় পাবো, সেই আয়টার পরিমাণে হচ্ছে আমার মূলধনের প্রান্তিক দক্ষতা। এবং মূলধনের প্রান্তিক দক্ষতা নির্ভর করে এই মূলধন কিনতে কত টাকা লাগবে, অর্থাৎ মূলধনের যোগান দাম এবং মূলধনের চাহিদা দামের উপর। যোগান দাম মানে মূলধন কত টাকা দিয়ে কিনতে হচ্ছে এবং ওই মূলধন কিনতে আমি কত টাকা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার চাহিদা দাম। এখন মূলধনের যোগান দাম মানে মূলধন কিনতে কত টাকা, মূলধনের দাম, এটা মেশিনের দাম বা মূলধনের খরচ, মূলধনের ব্যয়, এটাও কি বলছেন শিল্পকালে স্থির। তাই স্বল্পকালে স্থির যদি হয় মূলধনের যোগান দাম, তাহলে পরিবর্তনশীল কোনটা? মূলধনের চাহিদা। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করতে পারে মন্দাবস্থা দূর করা যাবে কেন্সের মতে। তবে সামগ্রিক চাহিদা দুটি বিষয়ের উপর নির্ভরশীল, একটা হচ্ছে ভোগ প্রবণতা এবং বিনিয়োগ। কিন্তু ভোগ প্রবণতা স্থির থাকে বিধায় আমরা নির্ভর করতে বিনিয়োগ ব্যয়ের উপর। বিনিয়োগ ব্যয় যদি বাড়ানো যায় তাহলে সামগ্রিক চাহিদা বাড়বে, মন্দাবস্থা দূর হবে। কিন্তু বিনিয়োগ ব্যয়ের আবার দুটো নির্ধারক, একটা হচ্ছে সুদের হার, একটা হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। কেন্স বলেছেন সুদের হার অনমনীয় তারল্যফাতের কারণে। তাহলে বিনিয়োগ বৃদ্ধি পাবে যদি মূলধনের প্রান্তিক দক্ষতা বেশি হয়। মূলধনের প্রান্তিক দক্ষতা আবার দুটি বিষয়ের উপর নির্ভর করে, এটা হচ্ছে মূলধনের যোগান দাম এবং মূলধনের চাহিদা দাম। ওকে, তার মানে মোট কথা আমাদের মূল আলোচনা ঘুরে ফিরে এই জায়গায় আসলো যে আমার সামগ্রিক চাহিদা বৃদ্ধি করতে গেলে আমার মূলধনের প্রান্তিক দক্ষতার উপর নির্ভর করবে। যদি মূলধনের প্রান্তিক দক্ষতা অর্থাৎ অতিরিক্ত মূলধন নিয়োগের মাধ্যমে অতিরিক্ত আয় বেশি হারে পাওয়া যায় তাহলে বিনিয়োগ বাড়বে। আর যদি অতিরিক্ত মূলধন নিয়োগের মাধ্যমে অতিরিক্ত আয় বেশি পাওয়া না যায় তাহলে বিনিয়োগ কমবে। বিনিয়োগ কম মানে সামগ্রিক চাহিদা কম। যখন অর্থনীতি মন্দাবস্থা থাকে, যেমন এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা খেয়াল করে দেখবো যে একজন ব্যক্তি বিনিয়োগ করতে চাইবেন না। কেন চাইবেন না? উনি বিনিয়োগ করে অতিরিক্ত উৎপাদন করবেন কিন্তু সেই পণ্য বিক্রি হবে না। যদি সেই পণ্য বিক্রি না হয় তাহলে মানুষজন যদি সেই পণ্য না কিনে তাহলে আমি কেন বিনিয়োগ করবো? আমি বিনিয়োগ করবো না। তার মানে মূলধনের প্রান্তিক দক্ষতা কম। তাহলে মন্দাবস্থায় একটি দেশে অর্থনীতিতে মূলধনের প্রান্তিক দক্ষতা কম থাকে। তার মানে অর্থনীতিতে মূলধনের প্রান্তিক দক্ষতা কম থাকে বলে বিনিয়োগ বৃদ্ধি পায় না। যেহেতু বিনিয়োগ বৃদ্ধি পায় না তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করার কোনো উপায় থাকে না। তাহলে কী বলতে যাচ্ছি আমরা? আমরা বলতে যাচ্ছি যে বিনিয়োগ নির্ভর করছে মূলধনের প্রান্তিক দক্ষতার উপর। মূলধনের প্রান্তিক দক্ষতা হচ্ছে যে অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের মাধ্যমে অতিরিক্ত কি আয় পাওয়া যাবে। যেহেতু স্বল্পকালে চাহিদা কম থাকে, এই অবস্থায় অতিরিক্ত উৎপাদন করে অতিরিক্ত আয় পাওয়া যাবে না, তার মানে মূলধনের প্রান্তিক দক্ষতা কম। এই অবস্থায় কেউ বিনিয়োগ করতে চায় না। যেহেতু কেউ বিনিয়োগ করতে চায় না, সুতরাং মন্দাবস্থায় সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই। সামগ্রিক চাহিদা যদি বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে কোনোভাবেই পূর্ণ নিয়োগ ভারসাম্যে পৌঁছানো যাবে না। বিষয়টা আমরা একটু চিত্রে দেখি, ভালো করে খেয়াল করো। কেইন্স তার ক্রস ডায়াগ্রাম মাধ্যমে দেখিয়েছেন যে এখানে এটা হচ্ছে সামগ্রিক চাহিদা এডি ইকুয়ালস টু সি প্লাস আই, ভোগ এবং বিনিয়োগ। তাহলে অর্থনৈতিক সামগ্রিক চাহিদা দুটি বিষয়ের উপর নির্ভর করছে, দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি সি এবং আই এর উপর। এবং এস হচ্ছে আমার সামগ্রিক যোগান রেখা। সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পরকে ছেদ করেছে এ বিন্দুতে। এই অবস্থায় আমার দেশে মোট উৎপাদনের পরিমাণ হচ্ছে y0। এই y0 উৎপাদন আমাদের যে YF মানে ফুল এমপ্লয়মেন্ট, পূর্ণ নিয়োগ উৎপাদন থেকে অনেক কম। YF থেকে যেহেতু y0 কম, তার মানে আমার অর্থনৈতিক পূর্ণ নিয়োগ ভারসাম্যে নাই। এই জন্য আমরা বলছি যে আমার এই বিন্দুতে চাহিদা এবং যোগান সমান হলেও এটা পূর্ণ নিয়োগ ভারসাম্য নয়, এটা হচ্ছে অপূর্ণ নিয়োগ ভারসাম্য। যেটা কেন্স বলেছেন যে অর্থনীতির চাহিদা যোগান সমান হওয়ার মানেই সবসময় পূর্ণ নিয়োগ হবে এমন কোনো কথা, এটা অপূর্ণ নিয়োগ ভারসাম্যও হতে পারে। এবং এখানে তাই দেখতে পাচ্ছি অপূর্ণ নিয়োগ ভারসাম্য হচ্ছে। পূর্ণ নিয়োগ ভারসাম্য কখন হতো? যদি আমার সামগ্রিক চাহিদা হতো YF, উৎপাদন যদি YF হতো, কিন্তু আমার YF উৎপাদন থেকে কম। তার মানে আমার অর্থনীতিতে Y0 থেকে YF উৎপাদন করা সম্ভব, কিন্তু উৎপাদন আমি করতে পারছি না। কেন পারছি না? কারণ এই পরিমাণ নিয়োগ নাই, অর্থাৎ এই পরিমাণ ব্যাঘাত বিদ্যমান। কেন ব্যাঘাত বিদ্যমান? এই পরিমাণ উৎপাদন কেন করি না? কারণ এই পরিমাণ উৎপাদন করলে এই পরিমাণ উৎপাদিত পণ্য বাজারে বিক্রি হবে না। যেহেতু জাতীয় আয় কম, মানুষ এই পরিমাণ পণ্য কিনবে, মন্দাবস্থার কারণে মানুষ এই পরিমাণ কিনবে। এটাকেই কেন্স বলেছেন এটা হচ্ছে কার্যকরী চাহিদার ঘাটতি। বাজারে চাহিদার ঘাটতি আছে বলেই আমি
ওয়াই নটের উৎপাদনে আটকে আছে, আমি ওয়াই এফ উৎপাদন করতে পারবো না। তাহলে ওয়াই নট থেকে ওয়াই এফ উৎপাদন করতে গেলে আমাকে কি করতে হবে? ওয়াই নট থেকে আমার ওয়াই এফ উৎপাদন করতে গেলে আমাকে অবশ্যই সামগ্রিক চাহিদা বাড়াতে হবে, এবং সামগ্রিক চাহিদা উৎপাদন কি? সি এবং আই। এবং আমরা বলেছি দীর্ঘকালে গড় ভোগ প্রবণতা সি কি থাকে? স্থির থাকে, বা প্রান্তিক ভোগ প্রবণতা স্থির থাকে, সুতরাং ভোগ বাড়ানো যাবে না। এবং বিনিয়োগ বলেছি আমরা, বিনিয়োগ দুটি বিষয়ের উপর নির্ভর করে, সুদের হার এবং মূলধনের প্রান্তিক দক্ষতা। সুদের হার অনমনীয় স্থির, এবং মূলধনের প্রান্তিক দক্ষতা কম, কারণ এই অবস্থায় মানুষের চাহিদা কম, অতিরিক্ত মূলধন নিয়োগ করে অতিরিক্ত আয় পাওয়া যাবে না। কিন্তু মূলধনের প্রান্তিক দক্ষতাও কম, সুদের হারও স্থির, তার মানে বিনিয়োগও পরিবর্তন করা যাচ্ছে না, তার মানে ভোগও পরিবর্তন, বিনিয়োগও পরিবর্তন হচ্ছে না। তাহলে আমার সামগ্রিক চাহিদা বাড়বে কীভাবে? সামগ্রিক চাহিদা বাড়ানোর জন্য কেন্স সলিউশন দিয়েছেন যে এই অবস্থায় আমাকে সরকারকে হস্তক্ষেপ করতে হবে, সরকারি ব্যয় বৃদ্ধি করতে হবে। তাহলে যদি আমি জি বৃদ্ধি করতে পারি, তাহলে অর্থনীতি এ থেকে সি বিন্দুতে নতুন ভারসাম্য পৌঁছাবে, আমার অর্থনৈতিক পূর্ণনিয়োগ অবস্থা পৌঁছাবে, বা এতে পৌঁছাবে। তাহলে কী বুঝতে পারলাম আমরা? তো বুঝতে পারলাম যে আমাদের যে মন্দাবস্থা এখানে দেখা যাচ্ছে, এখানে সরকার তিনটা উপায় গ্রহণ করতে পারে। একটা হচ্ছে ক্লাসিক্যাল, কোনো হস্তক্ষেপ দরকার নেই, আস্তে আস্তে বেকারত্ব বাড়বে, বাড়তে বাড়তে এক সময় মজুরি কমে যাবে, এবং মজুরি কমার মাধ্যমে এক সময় গিয়ে নিয়োগ বাড়বে এবং উৎপাদন বাড়বে। 2 নম্বর, যোগান দিকের অর্থনীতি। তারা বলছে যে সরকার এখানে কি করতে পারে? এই অবস্থায় মন্দাবস্থা দূর করার জন্য সরকারের যেটা করা উচিত, যোগান বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া। অর্থাৎ যদি সরকার নতুন নতুন বিনিয়োগকে প্রভাবিত করতে পারে, সরকার যদি কর হার হ্রাস করে, সরকার যদি বাজারে অনিয়মিততা হ্রাস করে, মজুরি অনিয়মিততা দূর করতে পারে, প্রতিযোগিতা বজায় রাখতে পারে, এবং যদি সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিভিন্ন ধরনের গবেষণাকে প্রণোদিত করতে পারে, এই অবস্থায় সামগ্রিক যোগান রেখাকে আমি ডানে স্থানান্তর করতে পারবো। থেকে উৎপাদন বাড়লে আমার অবশ্যই মন্দাবস্থা চলে যাবে। তাহলে যোগান দিকের অর্থনীতি যোগান বৃদ্ধির দিকে বলে। কিন্তু কেইনস বলেন কি? চাহিদা বৃদ্ধির কথা। উনি বলেন যে যখন মন্দা হয়, মন্দা হওয়ার মূল কারণ হচ্ছে বাজারে চাহিদা কম থাকে, এবং এই চাহিদা বৃদ্ধি করতে গেলে অবশ্যই আমাকে ভোগ বাড়াতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু অর্থনীতির মন্দাবস্থা এমন একটা অবস্থা, যে অবস্থায় ভোগ এবং বিনিয়োগ বাড়বে না। তাহলে ভোগ এবং বিনিয়োগ যদি বাড়ে না, তাহলে আমাকে এটাকে প্রণোদিত করে একমাত্র উপায় হচ্ছে সরকার নিজে ব্যয় করতে হবে, সরকারি ব্যয় বাড়াতে হবে। যদি সরকার তার ব্যয় বাড়ায়, তাহলে আমার সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। এডি রেখা AD1 থেকে AD2-তে চলে আসবে, এবং চলে আসলে আমার পূর্ণ নিয়োগ অবস্থা চলে আসতে পারে। তবে কেয়ারফুল থাকতে হবে এই বিষয়ে, অর্থনীতি যেন কখনোই পূর্ণ নিয়োগকে অতিক্রম করে আমি পূর্ণ নিয়োগের বেশি কোনো অবস্থায় চলে না যায়, যেটা আমাদের এইখানে দেখা যাচ্ছে। এখানে আমার অর্থনীতিতে ওয়াইএফ, এখানে এই বিন্দুতে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান। কিন্তু যদি সরকারি ব্যয় প্রয়োজনে অতিরিক্ত হয়, এক্ষেত্রে অর্থনীতিতে কার্যকরী চাহিদা বেড়ে যেতে পারে। এই অবস্থায় কার্যকরী চাহিদার ঘাটতির পরিবর্তে কার্যকরী চাহিদার আধিক্য দেখা দিতে পারে। যদি কার্যকরী চাহিদার আধিক্য দেখা দেয়, তাহলে ব্যয়াধিক্য ব্যবধান বা ইনফ্লেশনারি গ্যাপ দেখা দেবে, যেটা আমরা আগামী ক্লাসে অতি নিয়োগ বা ব্যয়াধিক্য ব্যবধান দেখা দিতে পারে। তো এই ধরনের অবস্থাকে আমাকে অ্যাভয়েড করার জন্য কেয়ারফুল থাকতে হবে। সরকারি ব্যয় বৃদ্ধি করলেই হবে না, আমাকে মনে রাখতে হবে কতটুকু সরকারি ব্যয় বৃদ্ধি করতে হবে, যাতে অর্থনীতিতে আরও কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট চলে না আসে। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে অর্থনীতিতে আমরা মন্দাবস্থা দূর করার জন্য 3টা উপায় করতে পারি। একটা হচ্ছে আমরা সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়া ক্লাসিক্যাল নীতি গ্রহণ করতে পারি, অথবা আমরা কর নীতির এবং নিয়ন্ত্রণ নীতি এবং সরকারি উন্নয়ন নীতির মাধ্যমে আমরা যোগান বৃদ্ধির দিকে মনোযোগ দিতে পারি, যেটা যোগান দিকের অর্থনীতি। অথবা আমরা কেইনসের অপূর্ণীয় ভারসাম্য অনুযায়ী চাহিদা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে পারি। 3টা যে কোনো একটা গ্রহণ করতে পারি আমরা, বা 3টার একটা সংমিশ্রণ গ্রহণ করতে পারি আমরা। গ্রহণ করে আমরা চাইলে মন্দাবস্থা থেকে কাটিয়ে উঠতে পারি। এখন এই পর্যন্ত আমরা যেটা পড়লাম, সেটার সাথে বর্তমান অবস্থার একটা তুলনা করে আমরা যে কেস স্টাডি দেখি। বর্তমান করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে গতিশীল রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এখানে আমরা 5টা পদক্ষেপ তুলে ধরেছি। প্রথম পদক্ষেপ হচ্ছে, বাংলাদেশ সরকার রপ্তানিমুখী শিল্পের জন্য 2% হারে 50 বিলিয়ন টাকা ঋণ সুবিধা ঘোষণা করেছে। তাহলে রপ্তানিমুখী শিল্পকে ঋণ দেওয়া হবে মাত্র 2% হারে 50 বিলিয়ন টাকা। আরেকটা পদক্ষেপ হচ্ছে, অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের জন্য 7.6 বিলিয়ন টাকা নগদ সহায়তা, এটা ঘোষণা করেছেন। কৃষি খাতে 4% হারে ঋণ সুবিধা ঘোষণা করেছেন। আবার
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো যাতে দেউলিয়া হয়ে না যায় এই জন্য 200 বিলিয়ন টাকার ওয়ার্কিং ক্যাপিটাল লোন অর্থাৎ উৎপাদন কার্য পরিচালনা বা কন্টিনিউ রাখার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল লোন প্রদানের স্টিমুলাস প্যাকেজ গ্রহণ করেছেন। আবার বিভিন্ন প্রতিষ্ঠান যাতে তাদের শ্রমিককে ছাঁটাই না করে এবং মজুরি যাতে অবশ্যই প্রদান করে এই ধরনের বাধ্যবাধকতাও প্রদান করেছেন। এরকম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এই 5টা পদক্ষেপের মধ্যে কোন পদক্ষেপটি কোন নীতির আলোকে গ্রহণ করা হয়েছে বলে তুমি মনে করো? কোনটা আমার ক্লাসিক্যাল নীতি, কোনো ধরনের হস্তক্ষেপ নাই এরকম নীতি কোনটা? অথবা যোগান দিকের অর্থনীতি অর্থাৎ যোগান বৃদ্ধি করার জন্য, উৎপাদন বৃদ্ধি করার জন্য কোন নীতি নেওয়া হয়েছে বলে তুমি মনে করছো? আবার চাহিদা বৃদ্ধি করার জন্য এখানে কোন নীতিটা গ্রহণ করা হয়েছে, কার্যকরী চাহিদা বৃদ্ধি করার জন্য কোন নীতিটা গ্রহণ করা হয়েছে বলে তুমি মনে করছো? এবং কেন তুমি এটা মনে করো এই বিষয়ে তুমি একটা উপযুক্ত ব্যাখ্যা তৈরি করো এবং বিষয়টা নিয়ে আলোচনা করো, চিন্তা করো, নিজের মনে একটা ব্যাখ্যা তৈরি করো। আমরা যদি ক্লাস কার্যক্রম দ্রুত শুরু করতে না পারি আমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বলবো। আমরা এই বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট জমা দিতে বলবো। আমরা কিছুদিন দেখার পরে আমরা আগামী ক্লাসে এই বিষয়ে বলে দিব যে আমরা এই বিষয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কিনা। তোমরা বিষয়টা ভালো করে খেয়াল করো। 2 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, যেটা যোগান দিকের অর্থনীতি এবং অপূর্ণ নিয়োগ তত্ত্ব, কেন্দ্রের অপূর্ণ নিয়োগ তত্ত্ব বা চাহিদা দিকের অর্থনীতির মধ্যে কি মৌলিক পার্থক্য রয়েছে বলে মনে করো? এবং এই মৌলিক পার্থক্যগুলো আসলে কতটুকু সীমাবদ্ধ, প্রতিটা প্রত্যেকটা মতবাদের কতটুকু সীমাবদ্ধ ব্যাখ্যা করে বলে তুমি মনে করো সেটা আলোচনা করতে হবে। এবং মন্দাবস্থা থেকে উত্তরণের জন্য যে 3টা পদ্ধতি আমরা বললাম, পূর্ণ নিয়োগ তত্ত্ব, যোগান দিকের অর্থনীতি এবং অপূর্ণ নিয়োগ তত্ত্ব, এই 3টার মধ্যে কোনটা অধিক কার্যকর বলে তোমার মনে হয়? এই 3টি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক বা কেস স্টাডি থেকে আমরা দিয়েছি বা ক্লাস ওয়ার্ক বলতে পারো। তোমরা এই 3টি বিষয় নিয়ে আলোচনা করবে এবং এই 3টি বিষয়ের উপর ভিত্তি করেই আমাদের ক্লাস কার্যক্রম শুরু হওয়ার পরে আমাদের ইনকোর্স পরীক্ষা হতে পারে অথবা আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে বলতে পারি। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ সবার ধৈর্যের জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের যে গ্রুপে আমরা এই ক্লাসটা পোস্ট করব সেই গ্রুপে তোমরা অবশ্যই কমেন্টে প্রশ্ন করবা। আমরা চেষ্টা করবো আমাদের আগামী ক্লাসে, প্রতি সোমবারে আমাদের আগামী ক্লাস হবে যে রুটিন অনুযায়ী। আগামী সোমবারে আমরা আগামী ক্লাসে এগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো। যদি প্রশ্ন না করো তাহলে আনসার দেওয়ার সুযোগ থাকবে না। আর এর মাধ্যমে আমাদের এই অধ্যায়ের আলোচনা শেষ হচ্ছে। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অধ্যায়ের আলোচনায় চলে যাব। ঠিক আছে? সবার শেষে সবার উদ্দেশ্যে বলতে চাই যে অর্থনীতিতে খুবই প্রচলিত একটি কথা আছে যে নেভার লেট এ সিরিয়াস ক্রাইসিস টু গো ওয়েস্ট। অর্থাৎ একটা ইকোনমিক ক্রাইসিস বা রিসেশনকে কখনোই সবসময় খারাপ চোখে দেখা উচিত না, এটাকে কখনোই ওয়েস্ট হতে দেওয়া উচিত না। এই যে সময়টা আছে বাসায় সেই সময়টাকে ইউজ করো, পড়াশোনা করো এবং নিজেকে খানিকটা আপডেটেড রাখো। কারণ সামনে আমাদের যখন এই অবস্থা থেকে ইনশাল্লাহ আমরা উত্তরণ করবে তখন আমাদের অবশ্যই ক্লাস কার্যক্রম শুরু হয়ে যাবে, প্রতিগুলো শুরু হয়ে যাবে। সুতরাং সবাই একটু নিজেদের এই সময়টাকে ইউটিলাইজ করো এবং খুব ভালো করে মনে রাখতে হবে এই করোনা পরিস্থিতি যেমন আমাদের জন্য নেগেটিভ পরিস্থিতি নিয়ে আসছে, এই করোনা পরিস্থিতির সাথে কিছু পজিটিভ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যেমন পরিবেশগত উন্নয়ন দেখতে পাচ্ছি, গ্রিন ইকোনমির যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টে একটা বড় ধরনের একটা পুশ আসতে পারে আমরা মনে করছি। আমরা মনে করছি যে গ্রিন ইকোনমিটা আমরা এই মুহূর্তে সকল দেশের সরকার অনেক বেশি প্রমোট করবে এবং তার মাধ্যমেই আমরা মূলত একটা নতুন ধরনের নিউ নর্মাল অবস্থায় চলে যাব। তো ঠিক আছে, আমরা সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, বাসায় অবস্থান করবে এবং এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। এই বলে সবার জন্য শুভকামনা করে সবাই সুস্থ থাকো এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।